আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুমে ঘুমতে তুড়ি ৮টা বাজে, কিন্তু সারা রাত্রি তেমন একটা ঘুমাইতে পারি নাই, কারণ সার পোকার কামড়াইছে প্রচুর পরিমাণে। যার জন্য চিন্তা করলাম কম্বল বালিশ টালিশ যা কিছু আছে সবকিছু আবার নতুন করে রোদ দিতে হইবে। যার জন্য সব লই চলে এলাম ছাদের উপরে রোদ দেওয়ার লইগে। আগের বার সব বাইর করে রোদ দেওয়ার পরে মাস ২-৩ এর মতো ভালোই আসলাম, কিন্তু এখন আবার নতুন করে যেহেতু কামড়া কামড়ি শুরু করে দিয়েছে, তাইলে আবার সবকিছু নতুন করে রোদ দিতে হইবে। অনেকেই আগের ভিডিওতে কইছেন পাউডার জাতীয় ওষুধ আছে বা স্প্রে আছে এগুলো ব্যবহার করার জন্য, কিন্তু এগুলো ব্যবহার করি না, কারণ এগুলো থেকে অনেক দুর্ঘটনা ঘটছে। যা দেখছি আমগো রুমের ভিতরে ২৪ ঘন্টায় মানুষ থাকে, যার কারণে রুম খালি থাকে না, আর ঔষধ দেওয়া সম্ভব না, কারণ ঔষধ দিলে কমসে কম ১২ ঘন্টার মতো রুম খালি রাখতে হইবে। আমগো বাসায় ৪ জন লোক, এর ভিতরে ২ জন আনোয়ার ভাই আর নাজবুল ভাই, হেরা ২ জন ডিউটি যায় ভোর ৪টে বাজে আর আহে ১২টা বাজে। বাকি ২ জন আমি আর নাইম ২ জন ডিউটি করি নাইট ডিউটি, যার জন্য ডিউটি যায় ৩টে বাজে, আহি রাত্রি ১১টা বাজে। এই কারণে সবসময় রুমের ভিতরে লোক থাকে, যার কারণে ঔষধ দেওয়া সম্ভব না। ঔষধ দিলে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, কারণ রুমের ভিতরে লোকজন থাকলে এরা রুমের ভিতরে আইবে, খাওয়া দাওয়া সবকিছু একই রুমের ভিতরে। ৪ জন মানুষ, ৪ জনেরই খাওয়া দাওয়া আলাদা। রুমের ভিতরে সবসময় ভাত তরকারি সবারই রান্না থাকে, তাই একটু কষ্ট হইলো। এক ফির রোদ টোদ দিয়া লইলে সবকিছু ২-৩ মাসের মতো আরামসে থাকা যায়। তবে আগের চাইতে অনেকটাই কমে গেছে। আগে যে পরিমাণ বেডশিট বা বালিশ টিলিশের ভিতরে থাকতো, আজকের তো বালিশের ভিতরে মোটেও পাওয়া যায় না, বা কম্বলের ভিতরেও না, খালি লোয়ার সিটের ভিতরেই বাইরে ছিল কিছু, তাও ছোট ছোট বাচ্চা। যাই হোক, এদিকে ভাত তরকারি হাওয়া রানতে হবে, তো ২ কাপ চাউল সুন্দর মতো দুই আইনে রাইস কুকারের ভিতরে বয় দিলাম। এরপর আস্তে আস্তে চিন্তা ভাবনা করতেছিলাম তরকারি পাক করবো, তো তরকারি সহজভাবে কি পাক করা যায়। তো হিসাব করে বাইর করলাম যে সহজ আর সোজা বাইলে করলাই ভাজি করে লই, বেশি সময়ও লাগবে না আর বেশি পরিশ্রমও লাগবে না। করলা বাইর করার পর দিয়ে ২ পিস মোটামুটি বড় আছে, ১ পিস পাক করলে কম হয় আর ২ পিস পাক করলে বেশি হয়। প্রথমে চিন্তা করছিলাম ১ পিসই পাকামো, পরে কই না ২ পিসই পাক করবো, যেহেতু চিংড়ি মাছ আছে তাইলে খারাপ লাগবে না। আর আধা কিলো চিংড়ি মাছই আনছি, আর তার কয় ভাগ করতাম, ২ ভাগ করে ১ ভাগ রাখতে দিলাম আর ১ ভাগ লইলাম। চিংড়ি মাছ কটা ভিজাই রেখে সুন্দর মতো পেঁয়াজ মরিচ যা দরকার আছে এগুলো কুচি হিলাইলাম। এরপর আস্তে আস্তে আলু কটা কুচি হিলাইলাম। করলা কুচোবার সময় দেয় ভিতর দিয়ে লাল হয়ে উঠছিল, বেশি দিন রাখাও যাইতে না, অল্পের ভিতরে পচে যাইতে আনে। তাই করলা কুচাই রেখে এদিকের কাজ শেষ করে আস্তে আস্তে চিংড়ি মাছ বাছা শুরু করলাম। আর চিংড়ি মাছ বাছতে যে পরিমাণ সময় লাগে, আর সময় লাগার কারণ কি দেখেন, একটা চিংড়ি মাছের ভিতরে কি পরিমাণ ময়লা থাকে। চিংড়ি মাছের মাঝখানে যে রকটা থাকে এটা পুরোটাই বালি দিয়ে ভরা থাকে, এই জন্য আরামসে আস্তে আস্তে এগুলো পরিষ্কার করা লাগে। থাকি গেলে তরকারি তো খারাপ লাগবেই, কসকস করবে, আর উপর দিয়ে পেটের ভিতরে পাথর হওয়ার সম্ভাবনা বাড়িয়ে যাবে। যাই হোক, চিংড়ি মাছ কাটা বাছনের কাজ শেষ করে এরপর শুরু করলাম পাক শাকের কাজ। আস্তে আস্তে পেঁয়াজ মরিচ সুন্দর মতো কষাইয়ে ভিতরে চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ কটাও সুন্দর মতো কষাইয়ে ভাজি করিয়ে লাইলাম। এরপর আস্তে আস্তে করলা ভিতরে দিয়ে দিলাম। প্রথমে অর্ধেক পরিমাণ দেওয়ার পর দিয়ে পাতিল ফুল হয়ে যেতেছে, অর্ধেক দিয়ে সুন্দর মতো লড়াই দিয়ে এরপর বাকি অর্ধেক দিয়ে দিলাম। আমার মনে হয় ১ পিস পাক করলেই ভালো হইতে না। যাই হোক, করলাগুলো দিয়ে সুন্দর মতো আগুনটা কমাই দিলাম আর ১০ মিনিটের মতো ডাকিয়ে রেখে দিলাম। এরপর আইলাম বাথরুমের ভিতরে গরম পানি ভরার লইগে। গরম পানি বালতি ভরতে একটু সময় লাগবে, এদিকে আমি আস্তে আস্তে ভাজির কামটা শেষ করে হেলাইলাম। এরপর গরম পানি এনে গ্যাসের উপরে দিয়ে গরম করে হেলাইলাম আরো বেশি করে, কারণ যে গরম পানি বাইরেছে ওই গরম পানিতে কোনো লাভ হইবে না। একদম ফুটন্ত গরম পানি এনে প্রথমে সিটের চাইরে কোনায় কোনায় দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে সিটটার উল্টো করে উপরি দেওয়া শুরু করে দিলাম। আগের ভিডিওতে অনেকজনই কইছেন ফুটন্ত গরম পানি দিয়ে দিতে, যাদের ডিমগুলো নষ্ট হয়ে যায়, এই জন্যই আজকের গরম পানি দিয়ে দিলাম।